হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর রসায়ন থেকে চতুর্থ অধ্যায় থেকে আয়নের বিকৃতি কিভাবে হয় অর্থাৎ আয়নীয় যৌগে কিভাবে সমযোজী ধর্মের বিকাশ হয় এবং ফাজানের সূত্র সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আমরা জানি দুই বা ততোধিক ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরের সঙ্গে তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে আয়নীয় যৌগ গঠন করে। কিন্তু মনে রাখতে হবে, এই যে আয়নীয় যৌগ তারা কিন্তু সবসময় 100% আয়নীয় হয় না। অর্থাৎ আয়নীয় যৌগের মধ্যে কোনো কোনো সময় সমযোজী যৌগের গুণও ওর মধ্যে খুঁজে পাওয়া যায়। তার মানে কিছু কিছু যৌগ আছে যাদের মধ্যে আয়নীয় ধর্মও আছে, সমযোজী ধর্মও আছে। এখন এই দুই ধর্মের মধ্যে যে ধর্মটা বেশি প্রাধান্য পায় সেই ধর্ম নাম অনুযায়ী যৌগটিকে নামাঙ্কিত করা হয়। যদি আয়নীয় ধর্মের প্রাধান্য বেশি হয়ে যায় সেটিকে আয়নীয় যৌগ বলা হয়, যদি সমযোজী যৌগের প্রাধান্য বেশি হয়ে যায় তখন সেটাকে সমযোজী যৌগ বলা হয়। এই যে আয়নীয় যৌগে কি হয়, ক্যাটায়ন আর অ্যানায়ন এরা যখন পাশাপাশি থাকে তখন ক্যাটায়ন সাধারণত আয়নীয় যৌগে কি হয়, ক্যাটায়নগুলো ক্ষুদ্র আকার হয় আর অ্যানায়নগুলো বড় আকারের হয়। তো ক্যাটায়নের যে ধনাত্মক চার্জ সে কি করে, অ্যানায়নের যে ঋণাত্মক ইলেকট্রন পরিমণ্ডল সেই ঋণাত্মক পরিমণ্ডলকে নিজের দিকে আকর্ষণ করে এবং ক্যাটায়নের ধনাত্মক চার্জ অ্যানায়নের যে নিউক্লিয়াস এই দুই ধনাত্মক পরস্পরকে বিকর্ষণ করে। তাতে করে কি হয়, ক্যাটায়নটা অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে নিজের দিকে টেনে নেয় কিন্তু অ্যানায়নের যে ধনাত্মক পরিমণ্ডল তথা নিউক্লিয়াসকে দূরে ঠেলে দেয়। এইভাবে চলতে চলতে একসময় দেখা যায় যে ক্যাটায়নের ইলেকট্রন পরিমণ্ডল অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডল পরস্পরের মধ্যে অর্থাৎ এরা দুজনের যোজ্যতা কক্ষ দুটি একে অপরের ভিতরে প্রবিষ্ট হয়েছে বা অভিলিপ্ত হয়েছে, একে অপরের মধ্যে প্রবেশ করে গেছে। এইভাবে আয়নীয় যৌগের ভিতরেও এই যখন দুটির ইলেকট্রন পরমাণু একে অপরের উপর অভিলিপ্ত হয় তখন এই যৌগের ভিতরে কিছুটা সমযোজী যৌগের প্রাধান্য লক্ষ্য করা যায়। তাহলে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে বিকৃত করা হলো এবং বিকৃতির ফলে দুজনের যোজক ইলেকট্রনের কক্ষ যেটা পরস্পরের সঙ্গে অভিলিপ্ত হয়ে তৈরি করলো কিছুটা সমযোজী ধর্ম। এই যে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের পরিমণ্ডলের বিকৃতি হয়, এই যে এই ঘটনাটাকেই বলা হয় ধ্রুবায়ন বা পোলারাইজেশন। আর যে বৈশিষ্ট্যের দ্বারা ক্যাটায়ন এই অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে বিকৃত করে সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় ধ্রুবায়ন ক্ষমতা বা পোলারাইজিং পাওয়ার। আর লাস্ট হচ্ছে অ্যানায়নের সুষম ইলেকট্রন পরিমণ্ডল তো বিকৃত হচ্ছে, তো অ্যানায়নের সুষম পরিমণ্ডলের বিকৃত হওয়ার এই যে ক্ষমতা সেই ক্ষমতাটাকেই বলা হয় ধ্রুবীয়তা। এখন ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যাদের ক্ষেত্রে এই ধ্রুবায়ন ঘটনাটা যত বেশি পরিমাণে ঘটবে সেই আয়নীয় যৌগে তত বেশি পরিমাণে সমযোজী যৌগের প্রাধান্য পরিলক্ষিত হবে। এখানে একটা কথা মনে হতে পারে যে ক্যাটায়নের ধনাত্মক চার্জ অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে নিজের দিকে আকর্ষণ করে ধ্রুবায়িত করছে, বিকৃত করছে। উল্টো ঘটনাটাও তো ঘটতে পারত, অ্যানায়নের ধনাত্মক চার্জ ক্যাটায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে তো বিকৃত করতে পারত, তাই তো? কিন্তু এটা সম্ভব হয় না। কারণটা হচ্ছে এখানে ক্যাটায়ন ক্ষুদ্র আকার, আগেই বলেছি অ্যানায়ন তুলনামূলক বড় আকার হয় তড়িৎযোজী যৌগদের ক্ষেত্রে। তো ক্যাটায়নের ক্ষুদ্র আকার হওয়ায় ক্যাটায়ন তার চারপাশের যে ইলেকট্রন পরিমণ্ডলের অঞ্চল আছে সেই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াসের কাছাকাছি থাকায় দৃঢ়ভাবে আকর্ষণ করে একদম দৃঢ় একটা গঠনে অবস্থান করে। বড় আকারের অ্যানায়নের ক্ষমতা নেই সেই দৃঢ়ভাবে আবদ্ধ ইলেকট্রন পরিমণ্ডলকে নিজের দিকে আকর্ষণ করে বিকৃত করা। তাই উল্টো ঘটনাটা অর্থাৎ অ্যানায়নের নিউক্লিয়াস দ্বারা ক্যাটায়নের ইলেকট্রন পরিমণ্ডলের যে বিকৃতি সেটা কিন্তু সম্ভব হয় না। এবার এই যে আমরা পড়ছি পোলারাইজেশন, পোলারাইজেবিলিটি বা পোলারাইজিং পাওয়ার, সেখানে একটা বিশেষ মাত্রার কথা আমরা জানবো, তার নাম হচ্ছে আয়নীয় বিভব, আয়নিক পোটেনশিয়াল। পর্যায় সারণী অধ্যায়ে তোমরা জেনেছো আয়নন বিভব, আয়নাইজেশন পোটেনশিয়াল, এটা কিন্তু তার থেকে আলাদা। এটা কি, এটা হচ্ছে কোনো একটা ক্যাটায়ন, এই যে বললাম ক্যাটায়ন অ্যানায়নকে ধ্রুবায়িত করে, এই যে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা প্রকাশ করার একটা রাশি। এই আয়নীয় বিভব বা আয়নিক পোটেনশিয়ালকে ফাই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ফাই সমান সমান ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। তার মানে এই ফাই এর মান যত বৃদ্ধি পাবে
ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতাও তত বৃদ্ধি পাবে। আর ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বৃদ্ধি পাবে মানে ক্যাটায়ন অ্যানায়নকে অনেক বেশি করে বিকৃত করতে পারবে। আর ক্যাটায়ন অ্যানায়নকে যত বেশি বিকৃত করতে পারবে সেই আয়নীয় যৌগের সমযোজী প্রকৃতি অনেক বেড়ে যাবে। এবার আমরা বুঝে নিই পর্যায় আর শ্রেণী বরাবর এই ফায়ের অর্থাৎ আয়নিক বিভবের কীরকমভাবে পরিবর্তন হয়। পর্যায় বরাবর যত আমরা বাদিক থেকে ডান দিকে যাই আমরা জানি পরমাণুর আকার ক্রমশ কমতে থাকে। এটা আমরা পর্যায় সারণী অধ্যায়ে জেনেছি যে পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমতে থাকে আর তার কেন্দ্রের ধনাত্মক চার্জ বাড়তে থাকে। এখন আমরা একটু আগে জানলাম কি ফাই ইজুকাল টু ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। তাহলে বাদিক থেকে ডান দিকে গেলে ক্যাটায়নের চার্জ বাড়ছে, ক্যাটায়নের ব্যাসার্ধ কমছে, লব বাড়ছে, হর কমছে, আলটিমেটলি কি হচ্ছে ফাইয়ের মান বেড়ে যাচ্ছে। আর আমরা একটু আগে বললাম ফাইয়ের মান বাড়লে ধ্রুবায়ন ক্ষমতা কি হয়, বেড়ে যায়। এখানে আমরা দ্বিতীয় পর্যায়ের কতগুলো মৌলের ক্যাটায়ন দেখিয়েছি, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, সিলিকন 4+, বাদিক থেকে ডান দিকে যাওয়া হয়েছে। তো যত বাদিক থেকে ডান দিকে যাওয়া হচ্ছে তত এদের ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পাচ্ছে, আর ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে ক্যাটায়নগুলোর ব্যাসার্ধ কমে যাচ্ছে। এই দুইয়ের মিলিত প্রভাবে কি হচ্ছে ফাই মানে ধ্রুবায়ন ক্ষমতা ক্রমশ বেড়ে যাচ্ছে। তার মানে এই পর্যায়ের মৌলগুলোর যে কোনো একটা কমন যৌগ যদি আমরা নিই, ক্লোরাইড হিসাবেও যদি নিই, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকন মানে টেট্রাক্লোরাইড, তো সেই যৌগগুলো যত বাদিক থেকে ডান দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি ফাইয়ের মান বেড়ে যাচ্ছে, তার মানে সমযোজী প্রবণতাও বেড়ে যাবে। তার মানে সোডিয়াম ক্লোরাইড যদি তড়িৎযোজী যৌগ হয়, সিলিকন টেট্রাক্লোরাইড কিন্তু সমযোজী ভাগটা অনেক বেশি থাকবে। ঠিক আছে, এবার জেনে নিই পর্যায় সারণীর যদি শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামা হয় তাহলে কি হবে। শ্রেণী বরাবর উপর থেকে যখন আমরা নিচের দিকে নামবো, এটা প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, ক্যাটায়নের ব্যাসার্ধ ক্রমশ বাড়তে থাকে, আয়নীয় ব্যাসার্ধ, ক্যাটায়নের চার্জও কিন্তু সাথে সাথে অল্প করে বাড়তে থাকে, দুটোই বাড়ছে, কিন্তু চার্জ বৃদ্ধির তুলনায় এই ব্যাসার্ধ বৃদ্ধিটা অনেক বেশি হয়। এখন আমরা জানি ফাই সমান সমান চার্জ বাই ব্যাসার্ধ, চার্জটা অল্প করে বাড়ে, ব্যাসার্ধটা অনেক বেশি করে বাড়ে। চার্জ যদি 2 একক বাড়ে দেখা গেল ব্যাসার্ধ বাড়ছে 10 একক, তার মানে কি আলটিমেটলি ফাইয়ের মানটা বড় সংখ্যা দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, চার্জটাকে বেশি সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, তার মানে ফাইয়ের মান আস্তে আস্তে কমে। তার মানে শ্রেণী বরাবর ওপর থেকে যত নিচে আসা যাবে ফাইয়ের মান তত কমতে থাকবে, আর ফাইয়ের মান যত কমতে থাকবে তত সমযোজী প্রবণতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। সমযোজী প্রবণতা কমতে থাকবে মানে আমরা যদি এদের কোনো নর্মাল যৌগ নিয়ে কাজ করি, প্রথম যৌগটা সমযোজী প্রবণতা আস্তে আস্তে ওপর থেকে নিচের দিকে কমতে থাকবে। ঠিক আছে, এবার বলি একই ধাতুর বিভিন্ন যদি জারণ অবস্থা থাকে সেক্ষেত্রে কি হবে। মনে করি দুখানে আমি এখানে উদাহরণ দিয়েছি, একটা হচ্ছে আয়রন নিয়ে, একটা স্ট্যানাম অর্থাৎ টিন নিয়ে। আয়রনের আমরা জানি 2 রকম জারণ অবস্থার আয়ন পাওয়া যায়, Fe2+ এবং Fe3+। নিয়ম হচ্ছে জারণ সংখ্যা যত বৃদ্ধি পাবে ফাইয়ের মান তত বৃদ্ধি পাবে, তাহলে Fe2+ অপেক্ষা Fe3+ এর ফাইয়ের মান বেশি। একই রকম ভাবে Sn2+ আর Sn4+ এর মধ্যে Sn4+ এর ফাইয়ের মান বেশি। এখন ফাইয়ের মান বেশি মানে সমযোজী প্রবণতা বেশি। যদি প্রশ্ন আসে FeCl2 আর FeCl3 এর মধ্যে তুলনামূলক সমযোজী প্রবণতা কার বেশি, নিশ্চয়ই এটা। একই রকম ভাবে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায়শই আসে, SnCl2 আর SnCl4 এর মধ্যে SnCl4 সমযোজী তরল কিন্তু SnCl2 আয়নীয় কঠিন হয় কেন? তার কারণটা এটুকুই যে এখানে একই মৌল Sn2+ আর 4+ হিসাবে আছে। আমরা জানি দ্বিযোজী আয়ন অপেক্ষা চতুর্যোজী আয়নের ফাইয়ের মান বেশি হয়, ফাই মানে আয়নীয় বিভব, আয়নীয় বিভবের মান বেশি হওয়ায় সমযোজী প্রবণতাও বেশি হয়, তাই SnCl2 অপেক্ষা SnCl4 এর সমযোজী প্রবণতা তুলনামূলকভাবে বেশি হয়, তাই SnCl4 সমযোজী তরল হলেও SnCl2 আয়নীয় কঠিন। ঠিক আছে, এই যে টোটাল বিষয়টা আমরা আলোচনা করছি আয়নীয় যৌগের সমযোজী প্রবণতা নিয়ে, সেই সম্পর্কে বিজ্ঞানী ফাজান কোন আয়নীয় যৌগের ভিতরে তার সমযোজী প্রভাবটা কতটা প্রকাশ পাবে সেই সম্পর্কিত আমাদের 5টি শর্ত দিয়েছেন। সেই শর্তগুলো অ্যাকচুয়ালি ফাজানের সূত্র নামে পরিচিত। তো ফাজানের 5টি শর্ত এবার আমরা একটু দেখে নিই। প্রথমেই বলে রাখি ফাজানের শর্তগুলো লেখো এমন বড় প্রশ্ন সচরাচর আসে না, কিন্তু প্রত্যেকটা শর্ত থেকে যা শিখছি সেই ব্যাপারে ছোট ছোট প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে।
তো প্রত্যেকটি শর্তের প্রথম যে কমন লাইনটা সেটা হচ্ছে কোনো আয়নীয় বা তড়িৎযোজী যৌগের সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে যদি, প্রথম কন্ডিশন, ক্যাটায়নের আকার কমে যায়। একই আধান বিশিষ্ট দুটো ক্যাটায়ন নিলাম, একটার আধান বড় একটার আধান ছোট, একটার আকার বড় একটার আকার ছোট। তো আকার যত কমে যাবে, আমরা জানি ফাই সমান সমান ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। আকার কমে যাওয়া মানে ব্যাসার্ধ কমে যাওয়া, আর ব্যাসার্ধ কমে যাওয়া মানে ফাইয়ের মান বেড়ে যাওয়া, কারণ ছোট সংখ্যা দিয়ে ভাগ হবে, তাই তো? তাহলে ক্যাটায়নের আকার যত কমে যাবে ব্যাসার্ধ তত বেড়ে যাবে, আর ব্যাসার্ধ যত বেড়ে যাবে ফাইয়ের মান ক্যাটায়নের আকার যত কমে যাবে ফাইয়ের মান তত বেড়ে যাবে। ফাইয়ের মান যত বেড়ে যাবে তার মানে সে তত ভালো অ্যানায়নকে বিকৃত করতে পারবে, আর যত ভালো অ্যানায়নকে বিকৃত করতে পারবে তার মধ্যে সমযোজী চরিত্রও তত বেশি বৃদ্ধি পাবে, কারণ যত বেশি অ্যানায়ন বিকৃত হবে তত দুজনের ক্যাটায়ন আর অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডল একে অপরের উপরে অভিলিপ্ত হবে, তারা সমযোজী ধর্ম প্রকাশ করবে। এখানে আমি দ্বিতীয় শ্রেণীর মৌলগুলোকে লিখেছি, কিন্তু এটা লাইনটা উল্টো করে লেখা আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। কারণ আমরা জানি গ্রুপের একদম উপরে থাকে বেরিলিয়াম, তার আকার সবচেয়ে ছোট। আমি বড় থেকে ছোট আকারে লিখেছি এখানে। বেরিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম এই বরাবর যদি নিচে নামা যায়, যদি এটা উল্টো শ্রেণী কিন্তু আবারও বলছি, তাহলে আকার আস্তে আস্তে ছোট হয়, মানে ব্যাসার্ধ আস্তে আস্তে ছোট হয়। একটু আগেই বললাম ব্যাসার্ধ ছোট হয় মানে ফাই বাড়ে, ফাই বাড়ে মানে সমযোজী ধর্ম বাড়ে। তাহলে আমরা এদের যদি কমন যৌগ ক্লোরাইড হিসাবে নিই, সবার ক্লোরাইড, তাহলে এই শ্রেণী বরাবর যত ওপর থেকে নিচে নামছি, যদি এটা উল্টো শ্রেণী আবার বলি, যত ওপর থেকে নিচের দিকে নামবো তত সমযোজী ধর্ম বেড়ে যাবে। সমযোজী ধর্ম বেড়ে যাবে মানে আমরা জানি সমযোজী আর তড়িৎযোজী যৌগের ভিতরে তড়িৎযোজী যৌগদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজীদের তুলনায় বেশি হয়। তাহলে এই বরাবর যদি আমরা হিসেব করি, সমযোজী ধর্ম যেমন বৃদ্ধি পাবে, গলনাঙ্ক কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে। তার মানে দ্বিতীয় শ্রেণীর মৌলদের যদি ক্লোরাইড যৌগ নিয়ে আমরা আলোচনা করি, বেরিলিয়াম থেকে আস্তে আস্তে বেরিয়াম অবধি সমযোজী ধর্ম কমতে থাকে, নিচের দিকে সমযোজী ধর্ম বেশি, তার মানে বেরিলিয়াম বেশি। তাহলে সমযোজী ধর্ম কমতে থাকে মানে গলনাঙ্ক আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আছে। নাম্বার 2, একই কথা, কোনো আয়নীয় বা তড়িৎযোজী যৌগের সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে যদি কিনা অ্যানায়নের আকার বেড়ে যায়। তাহলে দেখে নিই আমরা অ্যানায়নের আকার বেড়ে গেলে কি করে সমযোজী চরিত্র বেড়ে যায়। অ্যানায়নের আকার যত বেড়ে যাবে তত অ্যানায়নের যোজ্যতা কক্ষের যে ইলেকট্রনগুলো থাকবে তার সাথে ভিতরে নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যাবে, আর ভিতরে নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যাবে মানে এই ইলেকট্রনটা শেষের দিকে দুর্বলভাবে আবদ্ধ থাকবে। ইলেকট্রন যত দুর্বলভাবে আবদ্ধ থাকবে তত কোনো ক্যাটায়নের পক্ষে এই অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে বিকৃত করা অনেক সোজা হবে। অ্যানায়নের পরিমণ্ডল যত বেশি বিকৃত হবে তার সমযোজী প্রবণতাও তত বেড়ে যাবে। তাই যদি ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এইভাবে আমরা শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে সাজাই, তাহলে ওপর থেকে যত নিচের দিকে সাজাবো এদের ব্যাসার্ধ তত বাড়বে, অ্যানায়নগুলোর আকার বাড়বে। আমরা বললাম আকার বাড়লে সমযোজী ধর্ম বাড়বে, মানে ফাই বাড়বে। তাহলে যত ফাই বাড়বে, যদি আমরা এদের কোনো কমন যৌগ নিই, ক্যালসিয়াম ফ্লুরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এভাবে যদি নিই, উপর থেকে নিচে বাড়লে সমযোজী ধর্ম যেমন বাড়ছে, তাহলে গলনাঙ্ক অবশ্যই কি হবে, হ্রাস পাবে। তার মানে ক্যাটায়নের আকার যত হ্রাস পায় সমযোজী ধর্ম তত বৃদ্ধি পায়, আর অ্যানায়নের আকার যত বৃদ্ধি পায় সমযোজী ধর্ম তত বৃদ্ধি পায়। ক্যাটায়নের আকার কমলে বাড়ে, অ্যানায়নের আকার বাড়লে বাড়ে সমযোজী ধর্ম, তাই তো। নেক্সট আমরা দেখে নিই 3 নম্বর শর্তটা কি। 3 নম্বর শর্ত অনুযায়ী ক্যাটায়ন বা অ্যানায়ন বা উভয়েরই চার্জের মাত্রা যদি বেশি হয় তাহলে সমযোজী প্রবণতা বাড়বে। কিভাবে? একটু আগে আমরা ক্যাটায়ন নিয়ে আলোচনা করলাম। ক্যাটায়নের চার্জ যদি বেশি হয় তার ব্যাসার্ধ কম হবে। আমরা জানি ক্যাটায়নের চার্জ যত বেড়ে যায় তত ক্যাটায়নের ধনাত্মক নিউক্লিয়াস বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে বেশিভাবে দৃঢ়ভাবে আকর্ষণ করে, মানে ব্যাসার্ধ কমে যায়। আর ব্যাসার্ধ যত কমে যাবে নিচের পার্টটা ছোট হয়ে যাবে, মানে ফাই বড় হয়ে যাবে, তার মানে আয়নীয় বিভব তত বেড়ে যাবে। আর আয়নীয় বিভব যত বাড়বে সমযোজী ধর্ম তত বাড়বে। আমি তৃতীয় পর্যায়ের সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+কে পরপর দেখিয়েছি। এদের যত বাদিক থেকে ডান দিকে যাওয়া যাচ্ছে ব্যাসার্ধ কমে যাচ্ছে, ব্যাসার্ধ কমে যাচ্ছে মানে সমযোজী ধর্ম বেড়ে যাবে। তাই এদের ক্লোরাইড যদি নিই আমরা, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বাদিক থেকে ডান দিকে গেলে সমযোজী ধর্ম বাড়ে, মানে তড়িৎযোজী ধর্ম কিন্তু কমে। তাহলে তড়িৎযোজী ধর্ম যেহেতু কমে, এদের গলনাঙ্ক বাদিক থেকে ডান দিকে গেলে আস্তে আস্তে কমতে থাকবে।
এবার জেনে নিই যদি অ্যানায়নের চার্জ বৃদ্ধি পায় তাহলে কি হবে। অ্যানায়নের চার্জ যত বৃদ্ধি পাবে তার মানে অ্যানায়নের বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা তত বাড়বে। ইলেকট্রন সংখ্যা যত বাড়বে তত যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলি পরস্পরের মধ্যে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে আকারটা বড় করে দেবে। আকার যত বড় হয়ে যাবে ইলেকট্রনগুলো তত নিউক্লিয়াসের সঙ্গে কম আকর্ষণ বল অনুভব করবে। ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের সাথে কম আকর্ষণ বল অনুভব করবে তখন ইলেকট্রনগুলো দুর্বল হয়ে থাকবে। সেই অ্যানায়নকে অন্য কোনো ক্যাটায়ন এসে সহজে বিকৃত করতে পারবে। তার মানে অ্যানায়নের চার্জ যদি বৃদ্ধি পায় তাহলে সে ক্যাটায়ন দ্বারা সহজে ধ্রুবায়িত হয়, আর যত সহজে ধ্রুবায়িত হবে সমযোজী চরিত্র তত বেড়ে যাবে। তার মানে ক্যাটায়নের চার্জ যদি বৃদ্ধি পায় সমযোজী ধর্ম বেড়ে যাবে, অ্যানায়নের চার্জও যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রেও সমযোজী ধর্ম বেড়ে যাবে। দুটিই যদি বৃদ্ধি পায় তাহলে তো আরো ভালোভাবে বাড়বে। ঠিক আছে। 4 নম্বর শর্তে বলা আছে, আমরা জানি যে কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের উদ্দেশ্যে ক্যাটায়ন অ্যানায়ন ইত্যাদি তৈরি করে। তো কেউ তার সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন নিয়ে সুস্থিত হয়, আবার কেউ তার সর্ববহিস্থ কক্ষে 18টি ইলেকট্রন নিয়ে সুস্থিত হয়। এখন আমরা যদি এমন দুটি ক্যাটায়ন নিয়ে আলোচনা করি যাদের আধান ও ব্যাসার্ধ প্রায় সমান, একজনের সর্ববহিস্থ কক্ষে আছে 18টা ইলেকট্রন, একজনের আছে 8টি ইলেকট্রন, সেক্ষেত্রে কি হবে? যার সর্ববহিস্থ কক্ষে 18টা ইলেকট্রন থাকবে বুঝতে হবে সেখানে অবশ্যই একটা ডি কক্ষ এসে হাজির হয়েছে। যেমন এখানে পটাশিয়াম আর কপার এই দুজনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, পটাশিয়ামের 3s2 3p6 বাইরের কক্ষে আছে 8টা ইলেকট্রন, কপারের আছে 3s2 3p6 3d10 বাইরের কক্ষে আছে 18টা ইলেকট্রন। তার মানে অবশ্যই একটা ডি কক্ষের আবির্ভাব হবে। আর আমরা আগের অধ্যায়ে জেনেছি যে যত বেশি sp-d-f এই কক্ষগুলোর আবির্ভাব হবে তত আবরণী ক্ষমতা কমতে থাকবে। আবরণী ক্ষমতা কমা মানে কি? বাইরের কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা তত বেশি পরিমাণে আকর্ষিত হবে। তার মানে সেই ক্যাটায়ন দ্বারা, মানে যে ক্যাটায়নের এরকম বাইরের কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা বেশি আকর্ষিত হয়, সেই ক্যাটায়ন অন্য অ্যানায়ন যদি পাশে আসে তার ইলেকট্রনগুলোকেও নিজের দিকে বেশি পরিমাণে আকর্ষণ করতে পারবে, কারণ এর আবরণী ক্ষমতা কমে গেছে। আড়াল করে রাখা চাদরের মতো পাতলা, চাদরের মতো অংশটা পাতলা হয়ে গেছে। আড়ালের ক্ষমতা যত কমে যাবে তত ক্যাটায়নটা বাইরের কক্ষে যে বাইরে থাকা কোনো ইলেকট্রনের বাইরের কক্ষের কোনো অ্যানায়নের ইলেকট্রনগুলোকে নিজের দিকে বেশি পরিমাণে আকর্ষণ করবে। তার মানে সেই ক্যাটায়ন অ্যানায়নকে বেশি পরিমাণে বিকৃত করতে পারবে। যত বেশি বিকৃত হবে সমযোজী প্রবণতা তত বাড়বে। এখানে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, কপার, সিলভার এই 5টা ক্যাটায়নকে দেখিয়েছি। এদের ব্যাসার্ধ মোটামুটি প্রায় সমান, অনেকটা দুই একটা একদমই সমান, যেরকম 0.95, 0.96, 1.33, 1.26, আর প্রত্যেকেরই আধান সমান। এদেরকে যদি সাজানো যায়, উপর থেকে যত নিচের দিকে নামা যাবে তত ওই আবরণী ক্ষমতা বাড়বে। আবরণী ক্ষমতা বাড়বে মানে সেই ক্যাটায়ন অন্য অ্যানায়নকে বেশি করে বিকৃত করতে পারবে, মানে উপর থেকে নিচের দিকে নামলে সমযোজী ধর্ম বেড়ে যাবে। আর সমযোজী ধর্ম যদি বেড়ে যায় গলনাঙ্ক অবশ্যই কমে যাবে। সেই হিসাবে গলনাঙ্ক হওয়ার কথা সোডিয়াম ক্লোরাইডের সবচেয়ে বেশি, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে কপার, তারপরে সিলভার। কিন্তু আমরা জানি কপার প্লাস বিশেষ স্থায়ী ইলেকট্রন বিন্যাস দেখায় 3d10। সেই বিশেষ স্থায়ী ইলেকট্রন বিন্যাসের জন্য কপারের গলনাঙ্কটা সিলভারের তুলনায় একটু কম হবে। মোট কথা উপর থেকে নিচের দিকে নামলে গলনাঙ্ক কমবে, শুধু এই কপারে গিয়ে একটা ব্যতিক্রম দেখা যাবে। তার মানে সোডিয়াম ক্লোরাইড সব থেকে বেশি, তারপরে পটাশিয়াম ক্লোরাইড, তারপরে রুবিডিয়াম ক্লোরাইড, তারপরে সিলভার ক্লোরাইড এবং শেষে হবে কিউপ্রাস ক্লোরাইড। এবার দেখে নেব ফ্যাজানের একদম সর্বশেষ অর্থাৎ 5 নম্বর শর্তটা কি। সেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত কম হবে সমযোজী চরিত্র তত বেশি হবে। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বিষয়টা কি? সেটা হচ্ছে মাধ্যম যদি ধ্রুবীয় হয়, পোলার মাধ্যম হয়, যেমন কিনা জল, তার ক্ষেত্রে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি ধরা হয়। পরাবৈদ্যুতিক ধ্রুবক ব্যাপারটা অ্যাকচুয়ালি এই জলীয় তথা ধ্রুবীয় মাধ্যমের ক্ষমতা আছে আয়নীয় যৌগের যে ভিন্নধর্মী আয়নগুলো পাশাপাশি থাকে তাদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কমিয়ে দেয়া। আমরা জানি আয়নীয় যৌগ যখন গঠিত হয় ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পরের ভিতরে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে।
এখন যদি কোনো ধ্রুবীয় মাধ্যম দেয়া হয় তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি হয়, যার অর্থ হলো ক্যাটায়ন আর অ্যানায়নের ভিতরে তড়িৎ আকর্ষণ বল কমিয়ে দেয়। তার মানে এরা একটু দূরে দূরেই থাকে, আকর্ষণ কম। দূরে দূরে থাকে মানে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি তুলনামূলক কম হয়। অ্যানায়নের বিকৃতি কম হওয়া মানে অ্যানায়ন কম ধ্রুবায়িত হয়, আর অ্যানায়ন কম ধ্রুবায়িত হয় মানে সমযোজী ধর্ম কমে যায়। কিন্তু এটা যদি অধ্রুবীয় মাধ্যম হতো ঠিক উল্টো ঘটনা ঘটতো, যেমন কার্বন টেট্রাক্লোরাইড। অধ্রুবীয় মাধ্যম যদি হতো তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কম হতো। পরাবৈদ্যুতিক ধ্রুবক কম হওয়ার অর্থ হলো ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে আকর্ষণ বল কম করার ক্ষমতা ওদের নেই। তার মানে ক্যাটায়ন আর অ্যানায়ন পরস্পরের ভিতরে তীব্রভাবেই আকর্ষণ করবে। তার ফলে ক্যাটায়নটা অ্যানায়নের ইলেকট্রন পরিমণ্ডলকে বেশি করে বিকৃত করতে পারবে, আর যত ভালো বিকৃত করবে অ্যানায়নের ধ্রুবায়ন তত বেশি হবে। অ্যানায়নের ধ্রুবায়ন যত বেশি হবে যৌগের ভিতরে সমযোজী ধর্মটা তত বেড়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওতে তাহলে আমরা মোটামুটি আয়নীয় যৌগে কিভাবে সমযোজী চরিত্রের বিকাশ হয় এবং সেই সম্পর্কিত ফাজানের যে 5টি শর্ত সেটা নিয়ে আলোচনা করলাম। তোমরা শর্তগুলো বুঝতে পারলে কিনা আমাকে লাইক করে বা কমেন্ট করে জানাতে পারো। তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। টেক কেয়ার এভরিওয়ান।